বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাহেদ পারভেজ চৌধুরী বলছি, সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড়। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের দেশের ফুটবল কালচার গড়ে ওঠে ঢাকাকে কেন্দ্র করে। যেমন ঢাকা আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধা, ওয়ান্ডার্স, ওয়ারি, ভিক্টোরিয়া, এইভাবে অনেক ক্লাব গড়ে ওঠে, যেটা ধারাবাহিকভাবে ওই ক্লাবগুলোই আস্তে আস্তে ঢাকা লিগ, প্রিমিয়ার লিগ, তারপর প্রফেশনাল লিগ, এভাবে এখন প্রফেশনাল লিগ চলছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমাদের যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে রিলেটেড, তারা সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারবে। আপনাকে চেঞ্জ নিয়ে আসতে হলে আপনি সময় বুঝে আপনাকে নিজেকেও চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা কি করেছি, সেই পুরনো সিস্টেম, পুরনো ফর্মুলা সব আগের মতোই রেখেই আমরা, ওই যে আমি আগেও কিছু ভিডিওতে বলেছি, শর্টকাট মেথডে আমরা এগিয়ে গেছি। কেউ কারোর মধ্যে পরিবর্তন বা নতুনত্ব জিনিস নিয়ে আসার জন্য চেষ্টা করি নেই, কারণ মানুষ নতুনটা সহজে অ্যাকসেপ্ট করে না। শুরুর দিকে কিছু জটিলতা থাকতে পারে, কিন্তু আপনার যদি সুদূর প্রসারী কোনো প্ল্যান থাকে, তাহলে এটা আলটিমেটলি সাকসেসে রূপ নেয়। কিন্তু আমরা যারা ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ছিল, আমি এখনকার বলছি না, বিগত দিন থেকেই যারা ছিল, কি করে তারা যারা আগের জেনারেশন করে গেছে, তারা ওটাকে ফলো করে ওই সিস্টেমেই ফলো করেছে, যার কারণে যে আমাদের ফুটবলের বা স্ট্রাকচার বা সিস্টেমের মধ্যে আমূল পরিবর্তন নিয়ে আসতে পারেনি। আমাদের করা হচ্ছিল এটাকে ঢাকা থেকে ছড়িয়ে পুরো বাংলাদেশ ব্যাপী করা উচিত ছিল। আসলে ফুটবল বা খেলাধুলাটা কি আসলে? এটা তো আসলে মানুষ শুধু টাকা পয়সার জন্য কিন্তু ফুটবল বা কোনো খেলাধুলা দেখে না মানুষ। এটা একটা আনন্দ দেওয়া, উপভোগ করা এবং আবেগকে কাজে লাগানো। পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই ফুটবল বা খেলাধুলাকে তার আবেগ এবং আবেগের সাথে বিজনেস রিলেট করে দিয়ে এটাকে পুরো বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে, বিশেষ করে ফুটবল। যেমন ধরুন, আমি একটা এক্সাম্পল দিই। যেমন ইউরোপের দিকে যদি আপনি তাকান, যেমন রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, স্পেনের, তারা দুটো সিটি বা দুটো শহর বা দুইটা এলাকাকে কেন্দ্র করে দুটি ক্লাব গড়ে ওঠে, এবং ওই এলাকার সর্বজনসাধারণ ওই এলাকার যত অনুষ্ঠান, যত আনন্দ, যত আবেগ ওই দুটি ক্লাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে। যেমন রিয়াল মাদ্রিদ যে শহরটা আছে, তো ওটার যতগুলো বাসিন্দা আছে, অটোমেটিকলি তারা সমর্থক, তারা মনে প্রাণে মাদ্রিদকে সাপোর্ট করে। ঠিক বার্সেলোনার সেম, বার্সেলোনার যত মানুষ আছে সবাই বার্সেলোনাকে সাপোর্ট করে। তাদের কালচারাল প্রোগ্রামগুলা বা তাদের সংস্কৃতির সাথে রিলেটেড সব কিছুই অনুষ্ঠান ওরা ওই ক্লাবের মাধ্যমে হয়। যেমন আপনি তাদের অনেকগুলো টিম আছে, যেমন বার্সেলোনার নট অনলি ফুটবল টিম, এখানে ওদের আদার্স যেগুলো খেলাধুলা হয়, যেমন ওদের নারী ফুটবল, তারপর বাস্কেটবল, এটা বিভিন্ন রকম টিম ওদের বার্সেলোনা টিমে আছে। বাংলাদেশেও আছে, যেমন আবাহনী ক্লাবের ক্রিকেট টিম, ফুটবল টিম, হকি টিম, অনেক, তারপর সব টিমে আছে। কিন্তু এটা তো আবাহনী ক্লাব একটা ঢাকার মধ্যেই একটা টিমের হয়েছে। পুরা বাংলাদেশকে, পুরো ঢাকাকে রিপ্রেজেন্ট করে না আবাহনী ক্লাব রিপ্রেজেন্ট করে। পুরা ঢাকাকে কেন্দ্র করার জন্য তারা ওইভাবে গড়ে ওঠেনি। আবাহনী ক্লাব আমাদের দেশের প্রেক্ষাপট কি করেছে, আবাহনী মডার্ন কিছু জনপ্রিয়তার শীর্ষে যখন উঠেছে, তারা বিভিন্ন ব্রাঞ্চ হিসেবে, যেমন খুলনা, চট্টগ্রাম, বিভিন্ন এলাকা জেলাতে তারা তাদের ব্র্যান্ডিংটা ছড়িয়ে দিয়েছে। যেমন চট্টগ্রাম আবাহনী, খুলনা আবাহনী, বা চট্টগ্রাম মডার্ন, খুলনা মডার্ন। এটা আবাহনীকে খুলনা রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, ওটা খুলনার কিছু না, এটা ওরা আবাহনীর ব্র্যান্ডটাকে কাজে লাগাচ্ছে। কিন্তু আমাদের এভাবে করে ওটা উচিত হয়নি। আমাদের করা হচ্ছিল, হ্যাঁ, আমরা একসময় হয়তো ভুল করেছি, বা আমরা একটা সিস্টেমের মধ্যে ছিলাম, বা আমাদের
বিগত যারা জেনারেশন যারা একটা কাজ করেছে, কিন্তু আমাদের সাথে সময়ের সাথে আমাদের নিজেদের পরিবর্তন করা উচিত ছিল। আমাদের ঢাকা কেন্দ্রে 2-3টা ক্লাব রেখে বাকিগুলো আপনার জেলা ভিত্তিক বা শহর ভিত্তিক ছিটিয়ে দেওয়া উচিত ছিল। যেমন চট্টগ্রাম টিম চট্টগ্রাম বা চট্টগ্রাম টিম, হ্যাঁ, যে কোনো একটা, বা খুলনা বা বরিশাল, রাজশাহী, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, আপনার হবিগঞ্জ, সুনামগঞ্জ বা কিশোরগঞ্জ বা যে কোনো জেলা, কুষ্টিয়া, হ্যাঁ, এইভাবে পুরো সমগ্র বাংলাদেশ ব্যাপী এক একটা জেলায় এক একটা টিম গঠন করা উচিত ছিল। যেমন আমি চট্টগ্রামের ছেলে, তো আমার অটোমেটিকলি আমি চট্টগ্রামের একটা টিম যদি হয়, তো আমি কিভাবে এই চট্টগ্রামের টিমকে সাপোর্ট করবে? প্রথমত আমি যেহেতু চট্টগ্রামের বাসিন্দা, আমি অটোমেটিকলি ওটার একজন সমর্থক হয়েছি, চট্টগ্রাম টিমের একটা সমর্থক। দ্বিতীয়ত, আমার যদি ফিনান্সিয়ালি আমি স্ট্রং থাকি, তাহলে আমি আর্থিকভাবে স্পন্সর করতে পারি। তৃতীয়ত হচ্ছে যে যখন পুরো বছরের ক্যালেন্ডার হয়, তখন আমি প্রত্যেকটা খেলা দেখার জন্য টিকিট কালেকশন করতে পারি। আমি চট্টগ্রামে খেলা হলে আমি চট্টগ্রামে গিয়ে স্টেডিয়ামে গিয়ে খেলাগুলো দেখবো। তো আমি এটাও আর্থিকভাবে কিন্তু আমি চট্টগ্রামকে ডোনেট করতেছি। আমার হয়তো সামর্থ্য সীমিত, কিন্তু আমি প্রত্যেকটা মানুষ চট্টগ্রামে মনে করেন 2022 আদমশুমারি অনুযায়ী প্রায় 91 লক্ষ মানুষ আছে। এখন 2024 চলছে, তার মানে প্রায় 1 কোটির কাছাকাছি ধরেন, আমি হিসাব মতো ধরে আরও অনেক বেশি হয়তো থাকতে পারে। তো 1 কোটি মানুষ তো অটোমেটিক সমর্থক হয়ে গেল। আমার একটা স্টেডিয়াম ভর্তি 25,000 দর্শকে যথেষ্ট। 1 কোটি মানুষের মধ্যে যে 25,000 দর্শক কি চট্টগ্রামের খেলা দেখতে যেত না? যাইতো, অবশ্যই যেত। এর মধ্যে আমি যদি চট্টগ্রামের একটা বড় টিম থাকতে হয়তো আমি চট্টগ্রামের টিম হয়ে খেলতাম। হ্যাঁ, তো এখানে আমি আমার আবেগ, ভালোবাসা সবকিছু কিন্তু আমি চট্টগ্রামকে কেন্দ্র করে কাজে লাগাতে পারতাম। এবং চট্টগ্রাম এত বড় একটা জেলার মধ্যে 2-4টা স্পন্সর ম্যানেজ করা কোনো জটিল বিষয় না। এটা অটোমেটিক স্পন্সর ম্যানেজ করা যেত। আবার এখানে আমি একটা বলি, সব কিছুতে বিজনেস রিলেটেড। স্পন্সররা যাতে আর্থিকভাবে লাভবান হয়, যে তাদের টিকিট সেলের প্রতি ম্যাচে টিকিট সেলের একটা অংশ স্পন্সর প্রতিষ্ঠানও পাবে, টিমও পাবে। তো এইভাবে তাহলে স্পন্সরগুলো লাভবান হয়। আমাদের দেশে নর্মালি হয় কি, স্পন্সর যারা আসে, যেই স্পন্সর আসে 2-1 বছর স্পন্সর করে, পরে তাদের খাত থেকে খালি যাইতে থাকে। তাদের কয়েক বছর নেম ব্র্যান্ডিং হয়, কিন্তু আর্থিকভাবে তারা কোনো বেনিফিট হয় না। পরে নিজেরা সরে যায়, আবার নতুন স্পন্সর খোঁজায়। এই ধরনের একটা জটিলতার সৃষ্টি হয়। স্পন্সর প্রতিষ্ঠান যারা আসবে, তারা নেম এবং বিজনেস দুটো দিয়ে লাভবান হতে হবে। এটা নিয়ে আমি বিশদভাবে পরে আলোচনা করব। তো আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম, খেলাগুলো জেলাভিত্তিক ছড়িয়ে দেওয়া উচিত ছিল। এখনও সুযোগ আছে। আমি বলতে চাচ্ছি যে আপনারা এতদিন করেন না যে এখন করতে পারবেন না, এমন কোনো সিস্টেম নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ক্লাব, ডিএফএ, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনগুলো যদি সমন্বয় করে আপনি চাইলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বড় আকারে করতে পারেন। যেমন আমি একটা ছোট করে বলতে চাই, যেমন আমি বেসিক একটা দিচ্ছি। 8টা বিভাগ থেকে 8টা চ্যাম্পিয়ন টিম কিন্তু প্রথমত বাংলাদেশ প্রিমিয়ার লিগে পার্টিসিপেট করতে পারে প্রথমবারের মতন। যেমন এখন 10টা টিম খেলে, সারা বছর 10টা টিম নিয়ে মাত্র 18টা ম্যাচের জন্য পুরো বছর পার করে। এর মধ্যে 2-1টা টুর্নামেন্ট করে, স্বাধীনতা কাপ বা বিজয় দিবস কাপ ইত্যাদি, হ্যাঁ, ফেডারেশন কাপ, 2-1টা টুর্নামেন্ট করে। আর সারা বছর 10 মাস কিন্তু প্লেয়ারগুলোকে ক্লাব বসিয়ে রাখে। হ্যাঁ, তারপর বিভিন্ন জায়গায় নিয়ে যায়, পরে বলে আমরা ফিনান্সিয়ালি অত বেশি সাপোর্ট পাচ্ছি না, আর্থিক অনেক ব্যয় ক্লাবগুলো ম্যানেজ করতে পারে না। তো এইখানে তো আপনারা প্রতিটা ক্লাবেই বিজনেস মাইন্ডেড চিন্তা করেন না, বা আপনি দর্শককে, আমাদের দেশ তেমন পপুলেশন অনেক বেশি। হ্যাঁ, আমাদের দর্শকের যে স্ট্রেংথ, যে দর্শককে কাজে লাগিয়ে বিজনেস করা, এই কাজটা তো আপনারা টোটালি করতে পারেন না। সো এটা করতে গেলে তো আপনাকে পুরো বাংলাদেশ ব্যাপী খেলাটাকে ছড়িয়ে দিতে হবে। আপনি খুলনার মধ্যে খুলনা টিম আছে, বা রাজশাহী টিম, সিলেট টিম, তাদেরকে আপনি তাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন অহেতুক কিছু নিয়ম বিপিএল এর জন্য এত নিয়ম বা কঠোর করে, এত সিস্টেম করে, যার কারণে ওই জটিলতা ওরা ফেস করতে চায় না। ওরা ঢাকায় এসে খেলতে চায় না, বা বিভিন্ন জেলায়, বা তারা ঢাকায় এসে খেলবে কেন? তারা তো তাদের এলাকায় খেলবে। হ্যাঁ, তারা হোম অ্যাওয়ে ম্যাচ যেখানে হবে সেখানে হবে। মনে করেন আপনি চট্টগ্রামের সাথে খুলনার সাথে খেলা পড়েছে, সাতক্ষীরার সাথে,
হ্যাঁ, সাতক্ষীরা যদি পার্টিসিপেট করতে পারে, বা সাতক্ষীরা বাদ দেন, আপনি চট্টগ্রামের সাথে খেলা পড়ছে, চট্টগ্রামের সাথে চট্টগ্রামে খেলে চলে যাবে, তারপর চট্টগ্রাম টিম খুলনা যাবে। ঢাকার আবাহনী ক্লাবের সাথে খেলা পড়ছে, আপনি আবাহনীর সাথে খেলে ঢাকাতে খেলে তারপর তারা চলে যাবে। যদি 20টা টিম মিনিমাম টিম আপনাকে প্রিমিয়ার টিমে রাখতেই হবে, 20টা টিম। এই এত ছোট আকারের লিগ করে আপনি কখনোই খেলার মান বৃদ্ধি করতে পারবেন না। প্লেয়ারদেরকে আপনি যদি পারফরমেন্স আদায় করতে চান, অনেক বেশি কম্পিটিশন ম্যাচে দিয়ে যেতে হবে। প্রতি সপ্তাহে অন্তত 2টা ম্যাচ তাদের খেলতেই হবে, পুরো বছরের মধ্যে প্রতি সপ্তাহে 2টা কম্পিটিশন ম্যাচ খেলতেই হবে। হ্যাঁ, এর মধ্যে আপনি ইউরোপেরগুলো দেখেন না, আপনারা কেন ইউরোপকে ফলো করি না? আপনার খালি মুখে মুখে বলি যে আমরা দেশ উন্নতির দিকে যাচ্ছে, আমাদের খেলাধুলার মান উন্নতি হচ্ছে, কখনোই হচ্ছে না। আপনার সব সময় আমরা পিছনের দিকে হাঁটছি। আমরা বলি না অনেক সময় যে, আমাকে অনেকে বলে যে আপনি একটু ভাই শুকনা, হ্যাঁ আপনার তো মনে হয় হয়েছে। আমি বলছি ভাই আমি শুকনা না, আপনার ওয়েট বেড়ে গেছে। হ্যাঁ, আপনি মোটা হয়ে যাচ্ছেন, তো আমি আগের মতোই আছে, আমার ওয়েট ঠিক আছে। হ্যাঁ, তখন ঘটনা হচ্ছে যে অন্যরা আগে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা অন্যরা আগানোর কারণে আমাদেরকে পিছনে মনে হচ্ছে, আমরা আসলে স্থির হয়ে দাঁড়িয়ে আছি এক জায়গায়, সেই পুরনো পদ্ধতি আছি, পুরনো সেই জায়গায় আছি, বসে বসে ঝিমুচ্ছি, হ্যাঁ দিন পার করছি আর কি। তো আমাদের এইসব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। খেলাকে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে, পুরো বাংলাদেশে আপনি যদি জনপ্রিয়তার দিকে চিন্তা করেন, বাংলাদেশের ফুটবল এখনও আমি মনে করি শীর্ষে আছে। ক্রিকেট যদিও ব্র্যান্ডিং বা ফোকাস করে ওরা মনে করছে যে ক্রিকেট জনপ্রিয়তা শীর্ষে, বেসিক্যালি তা না। ফুটবল কখনো জনপ্রিয়তা কমতে পারে না, পুরো বিশ্বে ফুটবলের জনপ্রিয়তা অনেক। ঠিক এই জনপ্রিয়তাটা বাংলাদেশের, আপনি যদি গ্রামে গঞ্জে বা বিভিন্ন জেলা পর্যায়ে যান, দেখবেন যে ফুটবলের অনুমোদন অনেক। ওইখানে মানুষ পাগলের মতো ফুটবলকে ভালোবাসে। ছোটোখাটো টুর্নামেন্টে হাজার হাজার মানুষের ভিড়, হ্যাঁ আপনি মাথা ছাড়া কিছু দেখতে পাবেন না। তো ফুটবলটাকে পুঁজি করে কাজে লাগান। আমাদের দেশে আপনি অবাক হয়ে, আমি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড যত ফ্যান আছে, বাংলাদেশের ক্লাবগুলোর অত ফ্যান নেই। আপনি অবাক হবেন আসলে, বাংলাদেশে আবাহনী মডার্ন অত ফ্যান নাই। আগে ছিল, একটা সময় ছিল, আমরা যখন খেলতাম তখন যে তার আগে অনেক বেশি ছিল। কিন্তু এখন দেখেন যে বাংলাদেশে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, বিভিন্ন চেলসি, বিভিন্ন ফ্যান গ্রুপ হয়েছে। ওরা প্রতিটা খেলার খবর রাখে, আলোচনা করে, হ্যাঁ সবার সাথে সবার কমিউনিকেশন আছে। কিন্তু আপনি দেখেন আবাহনী ক্লাবের কথাই বলেন, মডার্নের কথাই বলেন, কতটুকু করতে পারছে? বা চট্টগ্রামের জেলা বা চট্টগ্রাম টিম, চট্টগ্রাম জেলা দলের কতটুকু ফ্যান আছে? ক্রিয়েট করতে পারে নাই। এইগুলো আপনাকে বাণিজ্যিকভাবে চিন্তা করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, হ্যাঁ আপনার নিজস্ব শহরকে ফোকাস করতে হবে, আর খেলাগুলোকে ছড়িয়ে দিতে পারেন। তো আপনি এখানে আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই ক্লাবগুলো কীভাবে জেলার সাথে সম্পৃক্ত? এটা দুই সেক্টর, কখনোই 2 সেক্টর না। এখানে আপনাকে যেটা করতে হবে কি, ফুটবল ফেডারেশন আপনাকে একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। কীভাবে? আমি ছোটো করে একটু আলোচনা, আমার যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপর আমি মনে করি যে আমার বক্তব্যটা দেওয়া উচিত। হয়তো কারোর মতামত ভিন্নতা থাকতে পারে, আমার মনে যেটা আসছে এটা আমি মনে করতে চাই, যেটা আমি বলবো, কেউ গ্রহণ করুক আর নাই করুক, আর সেটা আমি বলতেই থাকবো। আমি এখন ধারাবাহিকভাবে আমি কথা বলবো। যারা প্ল্যান মেকার বা যারা বাস্তবায়ন করবে, তারা যদি আমার প্ল্যানটা নিতে পারে আর আমার কোনো সহযোগিতা নিতে চাই, আমি সবসময় ওপেন আছি, আমি সহযোগিতা দিতে প্রস্তুত আছি, আমার মতামত দিতে। এনিওয়ে, আমি যেটা বেসিক্যালি বলতে চাচ্ছিলাম কীভাবে করা যায়। 8টা, যেমন এখন 10টা টিম আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রথমবার আপনি কি করতে পারেন, 8টা বিভাগে খেলা চলে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট খেলা চলে, 8টা বিভাগ চ্যাম্পিয়ন টিম আপনি নিতে পারেন প্রিমিয়ার লিগে, যেমন 18টা টিম হয়ে গেল। তো এখানে ক্লাব ভার্সেস আপনি এখন ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয়ে গেল কিন্তু, হ্যাঁ তো আপনি বলছেন এটা তো একটু সামঞ্জস্য হচ্ছে না। তো আপনি ঢাকার যেগুলো স্টেডিয়াম আছে এগুলোকে ক্লাবকে আপনি দিতে পারেন হোম হিসেবে। তো 8টা টিম থেকে বাইরে থেকে আসলো, এটা কি করবে? আপনি রেলিগেশন সিস্টেম কীভাবে করবে? হ্যাঁ, আপনি যদি রেলিগেশন মনে করেন বছরে 2টা রেলিগেশন হয়, যদি আপনি জেলার টিমগুলো রেলিগেটেড হয়, তাহলে ঘুরে সে আবার জেলার কম্পিটিশনের সাথে সারা বছর কিন্তু ডিস্ট্রিক্ট জেলায় বিভিন্ন জেলায় খেলা চলতে থাকবে, পার্টিসিপেট করে কম্পিটিশন হতে থাকবে। দিক দিয়ে জেলা লিগগুলো চলছে,
চ্যাম্পিয়ন টিম প্রিমিয়ার লিগে পার্টিসিপেট করবে। যারা আবার প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হয়েছে, যেমন জেলা থেকে মনে করেন 2টা টিম এবার রেলিগেশন হয়েছে, তারা আবার জেলাতে ফিরে যাবে এবং জেলার সাথে খেলবে। আবার যখন আপনি দেখছেন ক্লাবের রেলিগেশন হয়েছে, ক্লাব টিমের মধ্যে যেমন মনে হয় আরামবাগ, ফরাসগঞ্জ, ব্রাদার্স, ইউনিয়ন ইত্যাদি যে কোনো একটা ক্লাব রেলিগেটেড হয়েছে, তখন তারা সেকেন্ড বি লিগে খেলবে। সেকেন্ড বি লিগে চ্যাম্পিয়ন হয়ে তারা উঠে আসবে আবার প্রিমিয়ার লিগে। হ্যাঁ, তো এখানে করা যায় কি, কারণ প্রথমবারের মতো আমি বলছি যে 8টা টিম নেওয়া যায়, কিন্তু দ্বিতীয়বার থেকে আপনি ফরম্যাটে চেঞ্জ নিয়ে আসতে হবে। দ্বিতীয়বার থেকে আপনি পুরো বাংলাদেশ ব্যাপী চ্যাম্পিয়ন 1টা বা 2টা টিম আসতে পারে। যেমন প্রথমে 8টা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আসলো, 8টার সাথে আবার চ্যাম্পিয়ন রানার্স আপ শুধু প্রিমিয়ার লিগে খেলার প্রমোশন পাবে। ঠিক সেকেন্ড বি লিগের চ্যাম্পিয়ন রানার্স আপ প্রমোশন হবে, 4টা প্রমোশন হবে বা 3টা। সেকেন্ড বি লিগ থেকে 1টা প্রমোশন হতে পারে। তো আপনি একটা নিয়ে আসবেন, 3টা প্রিমিয়ার লিগে আপনি নতুন অ্যাড হইল, 20টা টিম এভাবে আপনি গঠন করতে পারেন। তাহলে বছরে প্রায় প্রিমিয়ার লিগ পদ্ধতি খেলার জন্য তারা 38টি বা 36টি ম্যাচ খেলবে এক একটা খেলোয়াড়। এতে কম্পিটিশনটা লার্জ আকারে হবে, অনেক বেশি ম্যাচ হবে। সেম ফেডারেশন কাপ, তারপর আপনি স্বাধীনতা কাপগুলো ধারাবাহিকভাবে চালান। এর মধ্যে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারে আপনি ব্রেক রাখেন। যারা প্রিমিয়ার লিগ খেলছে না, জেলাগুলো বা বাংলাদেশ যেটা সেকেন্ড বি লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এগুলো ধারাবাহিকভাবে সারা বছর চালু রাখতে হবে। ধারাবাহিক থার্ড ডিভিশন চ্যাম্পিয়ন, সেকেন্ড ডিভিশন উঠবে, সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন চ্যাম্পিয়ন, বিপিএল উঠবে, এগুলো ধারাবাহিক কার্যক্রম করবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোনো কাজ নেই, কিন্তু বাংলাদেশ ফুটবলের কাজ হচ্ছে যে এগুলো কোঅর্ডিনেট করা, সমন্বয় করা, আলাদা আলাদা ডিপার্টমেন্ট করে যার যার কাজে নিয়োজিত করা। এখানে ফুটবল ফেডারেশনের কি, যারা প্রিমিয়ার লিগের ম্যানেজমেন্ট করে তারা আবার ন্যাশনাল টিমও ম্যানেজমেন্ট করে, ন্যাশনাল টিমেরগুলো আবার জেলাভিত্তিকও ম্যানেজমেন্ট করে। এইভাবে হলে চলবে না। আপনাকে ফুটবল ফেডারেশনের বিভিন্ন রকম ডিপার্টমেন্টে আলাদা আলাদা, যে ন্যাশনাল টিমের সাথে রিলেটেড সে অন্য কোনো দায়িত্ব পালন করতে পারবে না, সে শুধু ফোকাস ন্যাশনাল টিম, সারা বছর ন্যাশনাল টিম নিয়ে প্ল্যান করবে। ইয়ুথ ফুটবল যারা নিয়ে কাজ করে শুধু ইয়ুথ ফুটবল নিয়ে কাজ করবে, যারা ক্লাবগুলো নিয়ে কাজ করে তারা শুধু ক্লাবগুলো নিয়ে, যারা জেলা কাজ করে তারা জেলা নিয়ে কাজ করবে। তো এইভাবে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। এগুলো আলোচনা সম্পর্কে ফরম্যাট করা যায়। আপনাকে ফুটবল ডেভেলপ বা যে কোনো কিছুর মূল মন্ত্র হচ্ছে আপনাকে বেশি বেশি করা, বেশি বেশি খেলা, বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি সময় মাঠে থাকা, তাইলে আপনি ডেভেলপ করতে পারবেন। আপনি 1 মাস বসে থাকলাম, 1 মাস খেললাম, এভাবে তো আপনি কখনো, আর অল্প সীমাবদ্ধতায় কখনো আপনি আগাইতে পারবেন না। সবসময় আপনাকে লার্জ আকারে চিন্তা করতে হবে। আপনি বিগ ভলিউম থেকে আপনাকে কালেকশন করতে হবে। আপনি যদি আপনি একটা চিন্তা করেছেন আমি রিটেল শপ করব, আপনি রিটেল শপে প্রফিট বেশি হবে নাকি হোলসেলের প্রফিট বেশি হবে? আপনি যদি বিগ ভলিউমে করেন হোলসেলে, তাহলে আপনাকে হোলসেলে যেতে হবে সবসময়। আপনার মাথায় রাখতে হবে পুরো দেশব্যাপী আমার ফুটবল ছাড়া দিতে হবে এবং পুরো দেশব্যাপী থেকে ফুটবলার তুলে নিয়ে আসতে হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ হলে কাজ করবে, ডিস্ট্রিক্টগুলো কিন্তু তাদের নিজস্ব ঘরোয়া লিগ চলবে, ওখান থেকে বেস্ট টিমের বেস্ট প্লেয়ারগুলো কালেকশন করবে। ফুটবল ফেডারেশনের এখানে একটু প্রথমের দিকে একটু জেলাগুলোর সাথে একটু সমঝোতা করতে হবে। যেমন টিম গঠন হয়তো বা তারা অত আহামরি টিম বা অত বেশি বড় টিম করতে নাও হতে পারে, তাদেরকে একটু ছাড় দিয়ে কাজ করতে হবে, তাদের একটা এক্সট্রা ফেসিলিটি দিতে হবে, যাতে তারা একটু সময় সাপেক্ষে টিমটা গঠন করার জন্য বা তাদের নিজস্ব প্ল্যানের জন্য তারা সময় পায়। বা ছোটো টিম হলেও তারা যদি হারও, এতে কোনো মাইন্ড করার কিছু। অনেক সময় যদি প্রিমিয়ার লিগের টিমও বা ইংলিশ প্রিমিয়ার লিগেও 6 গোল 7 গোলে হারে, তাতে কি হচ্ছে বড় টিমের সাথে। হ্যাঁ, তো এটা আপনাকে ওভারলুক করতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিয়ে যেতে হবে মেন্টালি এবং ফিনান্সিয়ালের জন্য দরকার স্পন্সর ম্যানেজ করতে সহযোগিতা করতে পারে ফুটবল ফেডারেশন। তো ওভারঅল আমার কনসেপ্টটা হচ্ছে আপনাকে ফুটবলকে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিতে হবে। এই জন্য আপনাকে নিজস্ব প্ল্যান করতে হবে। হ্যাঁ, তো এই বিষয়ে আমি আরও আলোচনা করব বিশদ আকারে। আজকের মতো ধন্যবাদ। ভিডিও এমনি লম্বা হয়ে গেছে, সো আপনারা ধৈর্য সহকারে যদি দেখেন আমার মনে হয় যে আপনার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আর আমার মতামতের কারণে যদি ভিন্নতা থাকে আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।